নমস্কার। আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি একটি ছোট গল্প পড়ছি, পাঠ করছি। এটা আমারই লেখা। আমি 2008-এ লিখেছিলাম ভারতীয় জওয়ানদের নিয়ে, যারা আমাদের দেশ রক্ষা করছে প্রতিনিয়ত। এবং এত কচি কচি ছেলেগুলো প্রাণ যাচ্ছে। যেমন সম্প্রতি একটা খাদে পড়ে গেল একটা জওয়ানদের ট্রাক না বাস, কতগুলো নিরীহ, একদম এত মন খারাপ হয়েছে। আর আমার সবসময় আমরা বাঙালিরা কিছুই করি না সেই তুলনায়, আর খুবই আরামে থাকি। তো আমার দেশভক্তি তো আমরা কিছু করতে পারি না। জওয়ানদের জন্য আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, সেই অনুভূতি থেকেই আমি গল্পটি লিখেছিলাম। নাম দিয়েছিলাম অতন্ত্র প্রহরী। তারপর তার ইংরেজিতেও অনুবাদ করি, দিয়েছে কি স্টোরি অফ এন আনসাং হিরো। আনসাং হিরোই তো এরা, এদের কথা বলা হয় না, কিন্তু সত্যিকারের বীর বা হিরো তো ওরাই না। তো আমি এটা লিখেছিলাম, তখন আমি আগরতলা থাকতাম এবং ওইখানে সরকারি স্কুলে শিক্ষকতা করতাম, অঙ্কের শিক্ষিকা ছিলাম। তো পরে ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে আমি মাস্কেটে চলে আসি। তো সেই সময় আমি যেই এরিয়াটাতে থাকতাম সেটা খুব অত্যন্ত অভিজাত প্রমিনেন্ট এরিয়া। আসাম রাইফেলস মাঠটা খুব কাছে ছিল আমাদের বাড়ির, এবং গভর্নর হাউস আমাদের এখানে ছিল, এবং রানীর কুঠি একটা ছিল, মালঞ্চ নিবাস, সেটাতে রবীন্দ্রনাথ থাকতেন। এবং রবীন্দ্রনাথ থেকে এখানেই বিসর্জন কন্যা, রাজস্বী, সমস্ত লেখাগুলো, নাটকগুলো লিখেছিলেন। বা ত্রিপুরাতে উনি অনেক দিন ছিলেন রাজার অতিথি হয়ে। তখনকার সময়ে রাজা ছিল বীর বিক্রম মাণিক্য বাহাদুর। তো সেটা পুরোটা আমাদের পাড়া ছিল কিন্তু, এবং গায়িকা অরুন্ধতী হোমচৌধুরীও আমাদের পাড়ারই মেয়ে। তো আমি সেই পাড়াতে থাকতাম। তো 26শে জানুয়ারিতে আর 15ই আগস্টে আমাদের আসাম রাইফেলস মাঠে যেতে হতো স্কুলের বাচ্চাদের নিয়ে, সমস্ত স্কুল থেকেই আসতো। তো আমি সেই ইয়েটাতে থাকতাম পাড়াতেই, সেখানে যেতাম। ওখানে কুচকাওয়াজ হতো, কিছু কালচারাল ফাংশন হতো। তো তখন তো খুব শীতকাল, রোদে পিঠ দিয়ে বসতাম, উল বুনতাম, কমলা খেতাম, গল্প করতাম, আর ছাত্রছাত্রীদের একটু দেখাশোনা করা, খুব একটা কিছু কাজ ছিল না। ভালোই লাগতো, বরং ক্লাস টাস হতো না, একদম খোলা ময়দান, সামনে একটা পেছনে একটা ছিল, লেক ছিল, খুব সুন্দর জায়গাটা। তারপর হনুমান মন্দির, জওয়ানরা ভজন কীর্তন করে। তো সেই রকম পটভূমিতে আমি গল্পটা লিখেছিলাম। তো আমি এটা পাঠ করছি, শুনুন। অতন্ত্র প্রহরী। কুলভূষণ, লে উঠ! কে যেন কুলভূষণকে ডাকছে। সে বালিশ নিয়ে কানে চেপে পাশ ফিরে শুলো। বন্ধু রমেশ 2 কাপ চা এনে ঠক করে রাখল। আজ উঠনা নেই হ্যাঁ, দিনভর সোনা হ্যাঁ? আরে থোড়ি দের সোনে দে ইয়ার, কুলভূষণ বিনতি করল। নাছোড়বান্দা রমেশ তুলেই ছাড়ল। উঠে গরম চায়ে চুমুক দিয়ে সে বাইরে তাকালো। ভোর হচ্ছে, কুয়াশার এক পাতলা আস্তরণ ঢেকে আছে পুরো আসাম রাইফেলস মাঠ। সূর্যি মামা আড়মোড়া ভেঙে উদিত হচ্ছেন। শীতকালটা এখানে খুবই আরামদায়ক ত্রিপুরায়। বছরখানেক আগে কুলভূষণ আগরতলায় বদলি হয়ে এসেছে। সবুজ মাঠ, লেক, ছোট উপত্যকা, খুব সুন্দর একটি ছবির মতো। সে ভালোবেসে ফেলেছে জায়গাটাকে। হিমাচল প্রদেশের লোক সে, কাংড়ায় তার বাড়ি। পৃথিবীর কোনো জায়গা তার গ্রাম থেকে সুন্দর হতে পারে না। বিপাশা নদীর পাড়ে অবস্থিত সেই গ্রাম সবচেয়ে সুন্দর। ঈশ্বর একটু পক্ষপাতিত্ব দেখিয়েছেন হিমাচল প্রদেশ সৃষ্টিতে। সারা দুনিয়া থেকে লোকেরা আসে ভ্রমণ করতে, হিমালয়কে দেখতে। ইতনি আসান থোড়ি না হ্যাঁ, হিমালয় তার আপন মহিমায় মহিমান্বিত। কুলভূষণ গ্রামে ভেড়া চড়িয়ে কাটিয়ে দিচ্ছিল। পয়সার অভাবে পড়াশোনা বেশি দূর করতে পারিনি। মাকে কখনো খুশি হতে দেখেনি। বাবা মেষ চড়িয়ে খেতি করে কোনো রকমের সংসার টানত। ডাল সবজি রুটি খেয়েও চমৎকার স্বাস্থ্য তার। তার এক মামা আর্মিতে আছেন। ছুটিতে এসে কুলভূষণকে উপদেশ দিলেন আর্মিকেতে জয়েন করার। মামা বললেন, এটি সম্মানের চাকরি, তাছাড়া দেশের সেবাও করা হবে। কুলভূষণের মায়ের আপত্তি ছিল, ছেলে এত দূর দূর মুলুকে ঘুরবে। মামা বোঝালেন, এখানে থেকে কি করবে, ভেড়া চড়াবে। তাই কুলভূষণের প্যারামিলিটারি ফোর্সে জওয়ান হতে হলো।
বাড়ির আর্থিক অবস্থাও একটু ভালো হলো। তার ছোট ভাইটি পড়াশোনা করতে পারছে। মা এখন খুশি। স্বপ্ন দেখে কুলভূষণের শাদি দেবে। বেটা তার খুবসুরত, আর্মি জওয়ান, একটু দহেজও তো চাই। মায়ের একটু ফুটুনি হয়েছে আর কি। জওয়ানেরা ফ্যামিলি নিয়ে থাকতে পারে না। বিয়ের পর দুলহন রেখে আসতে হবে গ্রামে। সে তার বন্ধু রমেশকে দেখে কষ্ট পেতে। একটি চিঠির আশায় কিভাবে দিন গুনে। পোস্টাল সার্ভিস ছাড়া আর কোনো যোগাযোগ মাধ্যম নেই। একটি মুখ তার মনের ক্যানভাসে ভেসে ওঠে। কুলভূষণ ভুলে থাকতে চায়। কমলি, তাদের গ্রামের ধনী পরিবারের সুন্দরী কন্যে, উঁচু ক্লাসে পড়ে। অনেক অ্যাডমায়ারের মধ্যে সেও একজন। কুলভূষণ বোকা নয়, জানে এ সামাজিক শ্রেণী বৈষম্য। আর কমলি একজন শিক্ষিত ধনী যুবকের দুলহন হতে পারে। সে বড় আদরের মেয়ে। কমলির মা বাপ কখনোই তাকে দামাদ করবে না। আসাম রাইফেলস মাঠে 26শে জানুয়ারি উপলক্ষে অনেক কিছু প্র্যাকটিস হতে থাকে। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আসে। গান বাজনা চলতে থাকে। দিদিমণিরা আসেন, গাইড করেন। এক ম্যাডামকে রোজ আসতে দেখে। সেদিন কুলদীপের ডিউটি ছিল গেটের কাছে। রাস্তার দুপাশে লাগানো চারা ফুল গাছগুলোকে যত্ন নিতে নিতে গুনগুন করে করে হিমাচলি লোকগীতের সুর ভাবছিল। হঠাৎ শুনল, আপ হিমাচল সে হ্যায়? ফিরে দেখে সেই ম্যাডাম। জি मैडम, आपको कैसे पता चला? कुलदीप बोले। आपकी गीत से घूमने गए थे हम। ম্যাডাম বলেন, উনি হিমাচল বেড়াতে গেছিলেন। কুলু মানালি, এত সুন্দর জায়গা আর হয় না। কুলদীপ খুশিতে আটখানা। তাদের সাথে মহিলারা পারতপক্ষে কথা বলে না। কোনো শিক্ষিত মহিলারা তো নয়ই। আর্মি অফিসারের স্ত্রীরা ভীষণ স্ট্যাটাস কনসাস। জওয়ানদের সাথে দরকারি কথা ছাড়া বলেন না। সমাজের নিচু স্তরের মহিলারা ওদেরকে ভয় পায়। নিজেদের ঘরবাড়ি ছেড়ে দিনের পর দিন দেশের সেবা করে। একটু স্নেহ, একটু সম্মান পেলে কি ভালোই না লাগে। কুলদীপ আরও কথা বলতে চাইছিল, কিন্তু ম্যাডাম আর দাঁড়ালেন না। রাতে খেতে খেতে ম্যাডামের কথা বলল বন্ধুদের। ম্যাডামের হিমাচলের ঘুরে আসা, সামান্য বৈচিত্র্যহীন জীবনে কথা বলার কোনো বিষয় পাওয়া গেল। প্রায়ই ম্যাডামের সাথে হাসি বিনিময় হয়, কখনো দু চার কথা। हमारे साथ लोग बात कम करते, औरतें तो बिल्कुल नहीं, लेकिन आप ऐसे नहीं। हेसे बोले कुलदीप। क्यों नहीं? आप लोग असली हीरो हो, देश की रक्षा करते हो, तो हम लोग आराम से रहते हैं। मैं देखी हूँ हिमालय में कितनी ठंड में जवान सेवा करते हैं। ম্যাডামের চোখে সম্মান, গলায় আবেগ। কুলদীপ অভিভূত হয়ে যায়। ম্যাডাম কি সুন্দর করে বললেন, এ শিক্ষার গুণ। এদের চোখে এক কিসের আলো? শিক্ষার কি? তার গ্রামের মেয়েরা অনেক বেশি সুন্দরী, লেকিন মার্জিত এই রূপ তাদের এই নেই। শিক্ষা কি সৌন্দর্য দেয়? কুলদীপ ঠিক করলো সে তার বউ বাচ্চাদের লেখাপড়া শেখাবে। যে সুযোগ সে পায়নি তার ছেলে মেয়েকে দেবে। তার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখে এক হাসি ফুটে ওঠে। এক দোস্ত বলে, क्या हुआ, হাস क्यों रहा है तू? আনমনে মাথা নাড়ে সে। সূর্য অস্তগামী, লেকের জলে বর্ণছটা, অপূর্ব সুন্দর দৃশ্য। পাখিরা ঝাঁক বেঁধে ঘরে ফিরছে। বড় বটগাছটিতে ভারী কলরব। বোধহয় মা পাখি বাচ্চাদের গিনতি করছে, সবাই ঠিকঠাক ফিরেছে কিনা। আরে শালা, এই মুলুকে এসে সেও শায়েরদের মতো ভাবছে। হেসে লেকের পাড়ে হনুমানজির মন্দিরের দিকে পা চালালো। রোজ সন্ধ্যায় এখানে জওয়ানরা ভজন কীর্তন করে। পাখিদের কলকাকলি থেমেছে, তাদের শান্তিপূর্ণ সহাবস্থান হয়েছে। কাশ ইনসানরাও এমন করতে পারত, তাহলে আর আর্মি রাখার দরকার হতো না। লেকিন ইনসান সবসে খতরনাক প্রাণী। আরে সে কি ভাবছে? হাঁটতে হাঁটতে সে ভাবল, এবার মায়ের জন্য কি নিয়ে যাবে? জানি যাক, মা খুশি হয়ে পুরো গ্রামকে দেখাবে ছেলে তার কি লায়েক হয়েছে। মায়ের কথা কত ভাবে। মায়ের মুখের হাসি দেখতে তার সবচেয়ে ভালো লাগে। এই হাসি যে অমূল্য। সমাপ্ত।
এখানে যে ম্যাডামের কথা উল্লেখ করা হয়েছে এটা আমি নিজেকেই কল্পনা করেছি, কারণ আমি এইভাবে যেতাম আমার বাড়ির কাছে, সোজাসুজি স্কুলে না গিয়ে আমি এখানে চলে যেতাম বা অনেক সময় স্কুল থেকে ফিরতাম। আর এরকম গেট দিয়ে ঢুকতে আমি একটা বিশেষ গেট দিয়ে ঢুকতে চেতাম যেটা শুধু আর্মি অফিসারদের জন্য অ্যালাউড। এটা আর অন্য একটা গেটে ঢুকতে হতো, বিশাল আসাম রাইফেলস মাঠ। আমি যদি অন্য দিক দিয়ে ঘুরি তাহলে আমাকে 1 কিলোমিটার হেঁটে যেতে হতো। তো আমি এই জওয়ানদের রিকোয়েস্ট করতাম, ভাই আমাকে ঢুকতে দাও এদিক দিয়ে, বলে না অ্যালাউড না, এখানে আর্মি অফিসাররা বা আর্মিদের জন্য আর কি এই গেটটা। আমি বলছি আমার বাড়ি কাছে, আমি এখন এতটা ঘুরে উল্টো দিকে ঘুরে আমি এতটা হেঁটে কেন যাব, আমাকে যদি একটু যেতে দাও। তো আমাকে এরা কনসিডার করতো, যেতে দিত। তখন দেখতাম রাস্তার দুপাশে মানে গাছের চারা লাগানো থাকে, এখানে জওয়ানরা ফুল গাছ চর্চা করতো, জল দিত, কুড়িয়ে দিত। তা আমি অনেক সময় ফুলের চারা নিয়েওছি ওদের থেকে চেয়ে। তো তখনই কথা বোধহয় বলেছিলাম কোনো জওয়ানের সাথে যে হিমাচল থাকে, তো ওই ঘটনাটাই লিখেছি, ভাবলাম লিখি। তো এটা আমার খুব প্রিয় সৃষ্টি। আর এটার অনুবাদও আমি করেছিলাম, এ স্টোরি অফ এ আনসাং হিরো। এরাই আসলি হিরো। তা আমার জওয়ানদের জন্য আমি শ্রদ্ধা জানালাম আজকে 26শে জানুয়ারি উপলক্ষে। আরেকটি গল্প শহীদ দিবস 30শে জানুয়ারি, সেদিন আরেকটি ছোট গল্প পাঠ করব। সাথে থাকুন, শুনতে থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।